হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমরা ডিসকাশন করব তোমাদের ইকোনমিক্স সাবজেক্টের তোমাদের ফার্স্ট যে সেকেন্ড চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 12-এ আছে, চাহিদা এবং যোগান, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এই চ্যাপ্টারটায় সম্পূর্ণ যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো হয়েছে সেগুলো আমরা ডিসকাস করব। এটাকে তোমরা বলতে পারো যে ক্লাস 12-এর একদম প্রথম ক্লাস। এবং এই ক্লাসটা যারা কলেজে পড়ো, যারা ফার্স্ট সেমিস্টারে পড়ো, তোমাদের যে ইকোনমিক্স বলে যে পেপারটা রয়েছে, আইডিসি ও এমডিসি, যার আইডিসি আছে যার এমডিসি আছে সবার জন্য ইকুয়ালি অ্যাপ্লিকেবল। মানে একদম সম্পূর্ণ এটা তোমরাও দেখতে পারো, তোমরাও এগুলোকে রিলেট করতে পারবে এবং তোমাদের সিলেবাসেও এটা রয়েছে। তো আমরা ক্লাসটাকে শুরু করি। প্রথম ক্লাসে আমরা প্রথম যেটা আমি বলেছি, চ্যাপ্টারের নাম হচ্ছে চাহিদা এবং যোগান। তো সবার প্রথমে যেটা আসে যে চাহিদা কাকে বলা হয়। চাহিদা কাকে বলে? কোনো কিছু জিনিস পাওয়ার ইচ্ছাটাকে, ডিজায়ার টু গেট সামথিং হচ্ছে কি চাহিদা বা ডিমান্ড। এবার এইটা তো আমরা নর্মাল ভাষায় জানলাম যে ডিমান্ড কি। ডিমান্ড মানে কি? কোনো কিছু চাওয়ার ইচ্ছা, কোনো কিছু পাওয়ার ইচ্ছা। যদি আমি এক্সাম্পল দিই, যা কিছু জীবনে যে কোনো কিছু পাওয়ার ইচ্ছাটাকেই আমরা বলবো চাহিদা। যে কোনো একটা এক্সাম্পল দিই, ধরি আমি আজকে আমার একটা আইফোন চাই, আইফোন 13 প্রো ম্যাক্স বা আইফোন 14 প্রো ম্যাক্স। তো এটা আমার কি? এটা আমার জাস্ট একটা ইচ্ছা। তাহলে কি ইকোনমিক্স এটাকে কি চাহিদা বা ডিমান্ড বলতে পারি? না। ইকোনমিক্সে ডিমান্ড বলতে গেলে যে কোনো জিনিস পাওয়ার ইচ্ছা প্লাস সেটাকে ক্রয় করার ক্ষমতা, এই দুটো যখন একসঙ্গে সম্মিলিত হবে, তখনই দুটো যখন একসঙ্গে একই জায়গায় থাকবে, তখন বলবো যে ইকোনমিক্সে চাহিদা হয়েছে। বা ইকোনমিক্সে এটাকে কার্যকরী চাহিদাও বলা হয়, এফেক্টিভ ডিমান্ডও বলা হয়। তো চাহিদা কাকে বলবো? নর্মালি যে কোনো জিনিস পাওয়ার ইচ্ছাটাকেই আমরা বলে থাকি চাহিদা জেনারেলি। বাট ইকোনমিক্সে চাহিদা কাকে বলবো? ইকোনমিক্সে চাহিদা বলতে বোঝায় কোনো কিছু জিনিস পাওয়ার ইচ্ছা প্লাস সেই জিনিসটা ক্রয় করার মতো ক্ষমতা। এই দুটো যখন সম্মিলিত হবে একটা জায়গায়, তখন সেটাকে আমরা বলে থাকি চাহিদা। তো এই চাহিদা, কোনো কোনো জিনিসের চাহিদা, যে কোনো জিনিসের চাহিদা কি কি জিনিসের উপরে নির্ভর করে, সেটাকে আমরা বলে থাকি চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু। চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু মানে কি? কোনো একটি বস্তু বা দ্রব্যের চাহিদা কি কি জিনিসের উপরে নির্ভর করে, সেটাকেই আমরা বলি চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু। বা আমরা যেটাকে বলে থাকি ডিটারমেন্টস অফ ডিমান্ড। মানে ডিমান্ডটা কি কি ভাবে, কি কি জিনিসের উপর ডিটারমাইন হয়। তো আমরা ক্লাস শুরু করছি। একদমই এটা তোমাদের জাস্ট ইন্ট্রোডাকশন ছিল। এবার ইন্ট্রোডাকশনের পর থেকে এবার দেখো, আমি এখানে লেখাগুলোকে তোমরা ফলো করবে। একদম ইজি, একদম খুবই একদম ইকোনমিক্স হচ্ছে খুবই ইজি। বাট যদি ইকোনমিক্স না পড়ো, সব থেকে কঠিন চ্যাপ্টার, কঠিন সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। তো ফার্স্টলি আমি শুরু করছি। তো প্রথমে যেটা আমি তোমাদেরকে বললাম যে ডিমান্ড বা চাহিদা কাকে বলা হয়। ডিমান্ড বা চাহিদা কাকে বলা হবে? ক্রয় করার ইচ্ছা প্লাস সেটাকে ক্রয় করার ক্ষমতা, এই দুটো যদি যোগ হয়ে যায় তবেই আমার কি হয়ে যাবে, সেটাকে আমরা বলবো চাহিদা। ডিজায়ার বা উইলিংনেস প্লাস এবিলিটি টু পে, এই দুটো যদি একসঙ্গে হয় তাহলে সেটাকে আমরা বলবো চাহিদা। এবার কথা হচ্ছে যে চাহিদা কি কি ভাবে আমরা ব্যক্ত করে থাকি বা চাহিদাকে কি কি ভাবে আমরা বলে থাকি। ফার্স্ট যেটা দিয়ে বলে থাকি সেটা হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটিতে দিই, যদি বলি যে আমার প্রত্যেক মাসে ডিমান্ড হচ্ছে, প্রত্যেক মাসে চালের ডিমান্ড হচ্ছে 50 কেজি চাল, তাহলে আমি বললাম যে 50 কেজি, তার মানে পরিমাণে বললাম না। তাই জন্য এটাকে বলা হয় কোয়ান্টিটিতে বা পরিমাণের উপরে বিশেষ করে আমি চাহিদাটাকে বললাম। চাহিদাটাকে যদি আমি দামের উপরেও বেশ করতে বলতে পারি। যদি একটা দোকানদার আছে, একটা দোকানদার বিভিন্ন দামের চাল বিক্রি করে, সে বলবে যে 50 টাকার চালের ডিমান্ড আছে আমার, প্রত্যেক মাসে আমি 50 টাকা দামের চালটা আমি 100 কেজি বিক্রি করি। বা কেউ বা বলবে যে 40 টাকা দামের চালের, 40 টাকা দামের যে চালটা আছে সেই চালটা আমি 500 কেজি বিক্রি করি। তাহলে এখানে ডিমান্ডটা কি করছে? ডিমান্ডটা এখানে দামের বেসিসে এটা ওরা ডিটারমাইন করছে। তাই জন্য ডিমান্ডটা এখানে দামের বেসিসে ডিটারমাইন করে। সেম একই ভাবে সময়ের বেসিসেও হয়। তাহলে চাহিদা কি কি ভাবে আমরা ব্যক্ত করে থাকি বা চাহিদা কি কি ভাবে আমরা শো করে থাকি? তিনটে ধরনের। একটা হতে পারে কোয়ান্টিটি বেস বা যেটাকে পরিমাণগত বলে থাকি, একটা টাইম বেস যেটাকে সময়গত বলে থাকি, আর একটা হতে পারে আমাদের প্রাইস বেস বা দামগত বলে থাকি। নেক্সট, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং ডিমান্ডস বা চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুগুলো কি কি। চাহিদা নির্ধারণকারী
আগে কোশ্চেনটাকে পড়ে তোমাদের এটা কোশ্চেন আসতে পারে, তোমাদের এটা 4 নম্বরের কোশ্চেন আসতে পারে বা 6 নম্বরের কোশ্চেন আসতে পারে। 4 নম্বর বা 6 নম্বরে তোমাদের কোশ্চেন আসে ক্লাস 12 এর জন্য বলছি। আর যদি তোমরা ফার্স্ট সেমিস্টারে তোমরা যদি কেউ হয়ে থাকো, তারা যদি কেউ ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদের আমি বলবো যে 5 নম্বরে বা 10 নম্বরের কোশ্চেনে এটা আসতে পারে, যে চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুগুলি লেখো। বা কোশ্চেনটা এরকমও আসতে পারে যে চাহিদা কি কি জিনিসের উপরে নির্ভর করে সেটাকে বল। তাহলে আমরা তখন এখানে কি বলবো, যে কটা আমার এখানে 8খানা পয়েন্ট আছে, মোটামুটি 5-6টা পয়েন্ট তোমাকে তো লিখতেই হবে। এবং খুবই ইজি, খুবই ইজি। চাহিদা কি কি জিনিসের উপরে নির্ভর করে। ফার্স্ট দেখি, ফার্স্ট হচ্ছে দ্রব্যের দামের উপরে নির্ভর করে। দ্রব্যের দামের উপরে নির্ভর করে মানে কি, মানে যদি আজকে কোনো জিনিসের দাম কম হয়, তাহলে সেই জিনিসটার ডিমান্ড বা চাহিদা বেশি থাকবে। বা কোনো জিনিসটার দাম যদি বেড়ে যায়, তাহলে সেই জিনিসটার ডিমান্ড কমে যাবে, তাই তো? কিছুদিন আগে যেরকম হয়েছিল, আমি একটা তোমাদের রিয়েল লাইফ এক্সাম্পল, পেঁয়াজের দাম যখন কম ছিল তখন সবাই নর্মালি ধরি, আমার যখন নর্মাল যখন দাম আছে, অ্যাভারেজ যখন দাম আছে, তখন আমি পার মান্থে আমি ধরে নিচ্ছি 2 কেজি পেঁয়াজ আমার কেনা পড়ে, বাড়িতে 2 কেজি পেঁয়াজ লাগে। কিন্তু যখন পেঁয়াজের দাম বেড়ে গেল, যখন পেঁয়াজের দাম ধরো 20 টাকা কিলো ছিল, এখন সেটা বেড়ে যদি ধরো 50 টাকা কিলো হয়ে গেছে, তাহলে 2 কিলো আমি আর নেবো না, তখন আমার ডিমান্ডটা 2 কিলো আর থাকবে না, তখন আমার ডিমান্ডটা কি হয়ে যাবে, 2 কিলোর থেকে কম হয়ে যাবে। তাহলে কি হলো, তাহলে দ্রব্যের দামের ওপর ডিমান্ডটা বা চাহিদাটা যেটা আমার নির্ভর করলো না। তাহলে এর জন্যই বলা হয় যে চাহিদা নির্ধারণকারী বিষয়গুলো কি কি। চাহিদা নির্ধারণকারী বিষয়গুলো, চাহিদা নির্ধারণকারী বিষয়ের মধ্যে সবার প্রথমে যেটা একদম উপরের সারিতে আছে সেটা হচ্ছে দ্রব্যের দাম। দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে যাবে, আর দাম কমলে চাহিদা বেড়ে যাবে। বোঝা গেল? নেক্সট আমরা আসি অন্যান্য দ্রব্যের দাম। অন্যান্য দ্রব্যের দাম কিভাবে স্যার? অন্যান্য দ্রব্যের দাম এইভাবে যে ধরো কোনো একটা জিনিসের দাম, কোনো একটা দ্রব্যের দাম বাড়ার ফলে অন্য দ্রব্যের দাম, অন্য দ্রব্যের চাহিদা বেড়ে যেতে পারে। এক্সাম্পল দিচ্ছি, ধরো চা আর কফি। তোমাদের যদি এক্সাম্পল দিই, চা আর কফি, চা আর কফি কি হতে পারে, যে চা আর কফি হচ্ছে, যদি ধরো চায়ের দাম, যদি ধরো চায়ের দাম বেড়ে গেল, তাহলে লোকে অটোমেটিকলি কফি ইউজ করবে। বা যদি ধরো কফির দাম বেড়ে গেল, তাহলে অটোমেটিকলি লোকে চা বেশি ইউজ করবে। তাহলে চায়ের দাম, চায়ের চাহিদাটা নির্ভর করে চায়ের তো দামের ওপরে। প্রথমেরটা দেখো, চায়ের দামের ওপর তো নির্ভর করেই। সেকেন্ড হচ্ছে অন্যান্য দ্রব্যের, মানে কফির দামের ওপরও নির্ভর করতে পারে, কফির দামের ওপরও নির্ভর করতে পারে। তাহলে চায়ের দাম কি কি জিনিসের উপর নির্ভর করতে পারে, একটা হচ্ছে সেই চায়ের দামে নির্ভর করতে পারে, প্লাস অন্য দ্রব্যের উপরও নির্ভর করতে পারে। এবং অন্য দ্রব্যকে ইকোনমিক্সে 2 ধরনের দ্রব্য বলা হয়, 2 ধরনের দ্রব্যতে ভাগ করেছে। একটা হচ্ছে সাবস্টিটিউট গুডস, আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস, বা যেটাকে পরিবর্ত দ্রব্য আর পরিপূরক দ্রব্য বলা হয়। পরিবর্ত দ্রব্য কাকে বলা হয়? পরিবর্ত দ্রব্য মানে হচ্ছে যে দ্রব্যটা সাবস্টিটিউট, মানে একের বদলে অন্য ইউজ, মানে এটা না থাকলে এটাকে ইউজ করা যাবে, এই রকম দ্রব্যকে আমরা বলে থাকি পরিবর্ত দ্রব্য। পরিবর্ত মানে একটার পরিবর্তে আরেকজন ইউজ যদি হয়ে থাকে অন্য দ্রব্য, সেটাকে আমরা বলে থাকি পরিবর্ত দ্রব্য। আর পরিপূরক দ্রব্য কাকে বলা হয়? মানে পরিপূরক দ্রব্য মানে হচ্ছে একটা দ্রব্য অন্য দ্রব্যের সঙ্গে এমন ভাবে আটকে রয়েছে যে এইটা ছাড়া এইটা হবেই না। যেরকম আমি একটা এক্সাম্পল দিই, যদি ধরো তোমরা গাড়ি আর পেট্রোল বা ডিজেল, গাড়ি পেট্রোল বা ডিজেল, পেট্রোল বা ডিজেল ছাড়া গাড়ি চলবে না, পেট্রোল বা ডিজেল ছাড়া গাড়ির কোনো কাজ নেই, সেরকম শুধু ডিজেলেরও কোনো কাজ নেই বা শুধু পেট্রোলেরও কোনো কাজ নেই। তো দুটো এক জায়গায় হতে হবে, তবেই সেটাকে ব্যবহার করা যাবে। সেই রকম দ্রব্যকে বলা হয় পরিপূরক দ্রব্য। সেই রকম দ্রব্যকে কি বলা হয়? পরিপূরক দ্রব্য। আজকে যদি ধরো গাড়ির দাম বেড়ে গেল, গাড়ির দাম বেড়ে গেল, অটোমেটিকলি পেট্রোলের ডিমান্ড কমে যাবে। গাড়ির দাম বাড়লে তো পেট্রোলের ডিমান্ড কমবে। গাড়ির যখন যদি ধরো গাড়ির দাম ছিল আগে 8 লাখ টাকা, সেটা এখন বেড়ে যদি ধরো 15 লাখ টাকা হয়েছে, লোকে গাড়ি কম কিনছে, তাহলে গাড়ির চাহিদা কমলো। এবং গাড়ির চাহিদা কমার সাথে সাথে পরিপূরক দ্রব্য, মানে যেটাকে কমপ্লিমেন্টারি গুডস বলা হয়, সেইটা দ্রব্যেরও চাহিদা কমে গেল। তাহলে এতে করে কি হলো, অন্য দ্রব্যের উপরে নির্ভর করলো দাম, অন্য দ্রব্যের দামের উপরে নির্ভর করলো এই দ্রব্যের চাহিদা। তাহলে চাহিদা তাহলে অন্য দ্রব্যের উপর নির্ভর করছে, এটা তো গেল পরিপূরক দ্রব্যের। পরিবর্ত দ্রব্য তোমাদের আগেই বললাম, চা আর কফি, তাহলে অন্য দ্রব্যের উপর নির্ভর করলো সেই দ্রব্যের চাহিদা। তো আমরা এখন দুটো পয়েন্ট ডিসকাস করলাম। ফার্স্ট পয়েন্ট কি? দ্রব্যের দাম। সেকেন্ড পয়েন্ট কি? অন্যান্য দ্রব্যের দাম। বোঝা গেছে? ক্লিয়ার এই পর্যন্ত?
নেক্সট আমি যাব। যদি ক্লিয়ার না হয় তোমরা আবার রিমাইন্ড করে ভিডিওটাকে দেখো। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে ব্যক্তির আয়। ব্যক্তির আয়ের উপরেও চাহিদা নির্ভর করে। আজকে যদি আমার 50,000 টাকা ইনকাম হয়, তাহলে আমি ধরো 4 বার রেস্টুরেন্টে যাব। যদি আমার আজকে যদি মাসে 4 বার রেস্টুরেন্টে যাব, আজকে যদি আমার ইনকাম 20,000 টাকা হয়, মাসে 1 বার যাব। তাহলে রেস্টুরেন্টে খাওয়ার যে চাহিদাটা, সেই চাহিদাটা কমলো। কেন কমলো? কারণ আমার আয় কমেছে বলে। সেম একই আয় বাড়লে আবার বেশি করে যাব। তো এইটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটার অনেক এক্সাম্পল হতে পারে। তো তোমরা এইভাবে ব্যক্তির আয়ের উপরেও কি চাহিদা নির্ভর করে। নেক্সট কি, ব্যক্তির রুচি পছন্দ। ব্যক্তির রুচি পছন্দ, আজকে মানে এখনকার ধরো কোনো একটা ট্রেন্ড, ছেঁড়া জিন্সের ট্রেন্ড। তো ছেঁড়া জিন্সের ট্রেন্ড আজকে চলছে, যদি ধরো 5 বছর পর যদি না চলে, তাহলে ছেঁড়া জিন্সের ডিমান্ড কমে যাবে। তো এইভাবে কি হলো, ব্যক্তির মানে রুচি পছন্দ চেঞ্জ হয়ে গেল। মানে টেস্ট প্রেফারেন্স অফ বায়ার। টেস্ট প্রেফারেন্স অফ বায়ার যদি চেঞ্জ হয়ে যায়, তাহলেও সেক্ষেত্রে আমার চাহিদার পরিবর্তন হবে। তাহলে চাহিদা নির্ধারণ হলো, টেস্ট প্রেফারেন্সের উপরেও চাহিদা নির্ধারণ করে। আচ্ছা, নেক্সট আমরা যাব, সেটা হচ্ছে ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার প্রত্যাশা। ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার প্রত্যাশা। তো ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার প্রত্যাশা বলতে আমরা কি বুঝি? ধরো আজকে আমার যদি মনে হয় যে এই জিনিসটা দ্রব্য কালকের দাম অনেক বেড়ে যেতে পারে, তাহলে আমি কি করবো, বেশি বেশি করে সেই দ্রব্যটা কিনে নেবো। যদি ধরো আজকে আমি জানতে পারলাম কোনোভাবে যদি ধরো জানতে পারলাম যে কালকের থেকে পেট্রোল 500 টাকা লিটার হয়ে যাবে, আজকে বিক্রি হচ্ছে 106 টাকা লিটার, তাহলে আমি গিয়ে কি করবো, পেট্রোল কিনে নিয়ে আসবো বেশি বেশি করে। পেট্রোল বেশি বেশি করে কিনে নিয়ে আসবো। তাহলে পেট্রোল যখন বেশি বেশি করে কিনে নিয়ে আসবো, পেট্রোলের চাহিদাটা বেড়ে গেল না? তাহলে আমার একটা ভবিষ্যৎ দাম সম্পর্কে প্রত্যাশা রয়েছে, তার ফলে দ্রব্যের পরিমাণ, চাহিদার পরিমাণ বেড়ে গেল না? তাহলে চাহিদাটা কিসের উপর নির্ভর করলো? আমার ভবিষ্যতের প্রত্যাশার উপর। আমার ভবিষ্যতের প্রত্যাশার উপরে নির্ভর করলো চাহিদাটা। তো সেম একইভাবে এটা তাহলে ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার আইডিয়া। নেক্সট, বাজারে ক্রেতার সংখ্যা। যদি ধরো বাজারে ক্রেতার সংখ্যা বেশি হয়, আমি যদি বলি যে আজকে বাংলাদেশের জনসংখ্যা বেশি না আমাদের দেশের জনসংখ্যা বেশি, আমাদের দেশ মানে ভারতের জনসংখ্যা বেশি, কোথায় বেশি? তাহলে বাংলাদেশের জনসংখ্যা নিশ্চয়ই কম আছে, ভারতের জনসংখ্যা বেশি আছে। তাহলে ভারতে জিনিসপত্র বেশি দরকার না বাংলাদেশে বেশি দরকার? তাহলে বাংলাদেশে কম দরকার, আমাদের দেশে বেশি দরকার। তাহলে চাহিদাটা আমাদের দেশে বেশি হবে। আমাদের দেশে যে কোনো জিনিসের চাহিদা তো বেশি হবে। তাহলে আমাদের দেশে যদি চাহিদা বেশি হয়, তাহলে কি হলো, জনসংখ্যার উপরেও চাহিদা নির্ভর করলো। জনসংখ্যার উপরেও চাহিদা নির্ভর করলো। তো নেক্সট কি, নেক্সট হচ্ছে নাম্বারস অফ বায়ার্স। সেম, এটা আর জনসংখ্যার সঙ্গে একই রিলেটেড। যত জনসংখ্যা বেশি হবে, তত বেশি বায়ার্স বা তত বেশি ক্রেতার সংখ্যা হবে। তাহলে যত বেশি ক্রেতার সংখ্যা তত বেশি চাহিদা, যত কম ক্রেতার সংখ্যা তত কম চাহিদা। তাহলে চাহিদা নির্ধারণ করে ক্রেতার সংখ্যার উপরও চাহিদা নির্ধারণ করে থাকে। বোঝা গেল? নেক্সট হচ্ছে বিজ্ঞাপন ব্যয়। বিজ্ঞাপন ব্যয় মানে কি? যদি ধরো চাহিদা বিজ্ঞাপন ব্যয়ের উপর নির্ভর করছে। আজকে আমি যদি ধরো বিজ্ঞাপন ব্যয় দিচ্ছি এক্স, পারফিউম বা বডি স্প্রে যেটাকে আমরা বলে থাকি, ওটার একটা অ্যাড দিলাম। ওই অ্যাডটা যদি ধরো বিজ্ঞাপন অ্যাড দিয়েছি, এমন ক্যাচি অ্যাড, ওই অ্যাডটা দেখে আমার এক্সের পারফিউম সব বিক্রি হয়ে গেল। তাহলে এতে করে আমার কি হলো, ডিমান্ড বাড়লো, চাহিদা বাড়লো। তাহলে আমি বিজ্ঞাপন ব্যয় যদি না করতাম, তাহলে চাহিদা বাড়তো না। তাহলে বিজ্ঞাপন ব্যয়ের ওপরে চাহিদা নির্ভর করে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এখানে একবার করে রিভাইজ করে নিই। জিনিসটা কি? দ্রব্যের দাম, অন্যান্য দ্রব্যের দাম, ব্যক্তির আয়, ক্রেতার রুচি ও পছন্দ, ভবিষ্যৎ দাম সম্পর্কে প্রত্যাশা, ক্রেতার সংখ্যা, জনসংখ্যা, বিজ্ঞাপন ব্যয়। তাহলে এইগুলো সব কি হলো, চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু। এটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে কি বলবো, প্রাইস অফ দ্য কমোডিটি, প্রাইস অফ দ্য আদার কমোডিটি বা রিলেটেড কমোডিটি। তারপরে কি বলেছি, ডিসপোজাল ইনকাম অফ আ কাস্টমার, টেস্ট অ্যান্ড প্রেফারেন্স অফ আ বায়ার, কনজিউমার এক্সপেকটেশন, নাম্বার অফ বায়ার্স ইন আ মার্কেট, পপুলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট কস্ট। তো এইগুলো হলো চাহিদা, এগুলো থেকে নির্ভর করবে। এগুলো থেকে কি নির্ভর করবে? চাহিদা নির্ভর করবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে চাহিদার নিয়ম। চাহিদার নিয়ম কি? মানে এই যে আমরা এগুলো চাহিদা নির্ধারণ করলাম,
সব জিনিসের পৃথিবীতে সবকিছুরই একটা নিয়ম রয়েছে, সবকিছুর একটা নিয়ম মাফিক চলে। তো চাহিদারও কি নিয়ম রয়েছে, চাহিদার নিয়ম কি রয়েছে সেগুলোকে আমরা ডিসকাস। তো চাহিদার নিয়মের মধ্যে প্রথম কি চাহিদার নিয়মটা কি আছে? চাহিদার নিয়ম হচ্ছে, সঙ্গে সঙ্গে বলো। চাহিদার নিয়ম হচ্ছে ক্রেতার রুচি আয় পছন্দ, ক্রেতার রুচি আয় পছন্দ অপরিবর্তিত রেখে যদি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাহলে সেই দ্রব্যের চাহিদা হ্রাস পাবে, এবং কোনো দ্রব্যের দাম যদি হ্রাস পায় তাহলে সেই দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে। খুবই ইজি কনসেপ্ট, খুবই ইজি কনসেপ্ট। আমার সঙ্গে সঙ্গে বলো, মুখস্থ হয়ে যাবে একদম। ফার্স্ট কি বলেছি? ক্রেতার রুচি আয় পছন্দ অন্যান্য দ্রব্যের দাম, ক্রেতার রুচি আয় পছন্দ অন্যান্য দ্রব্যের দাম অপরিবর্তিত রেখে যদি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পায় তাহলে সেই দ্রব্যের চাহিদা হ্রাস পাবে, এবং কোনো দ্রব্যের দাম যদি হ্রাস পায় তাহলে সেই দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে। এটাকেই আমরা বলবো চাহিদার নিয়ম। এবার এটাকে আমরা জাস্ট এক্সপ্লেন করে নিই একবার। দেখো, কোনো দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে চাহিদা বৃদ্ধি পাবে। মেনলি এই নিয়মটার মাঝে মেন কি বক্তব্য কি হয়েছে, যে দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় তাহলে সেই দ্রব্যের চাহিদা হ্রাস পাবে, এবং দাম যদি হ্রাস পায় তাহলে সেই দ্রব্যের চাহিদা বৃদ্ধি পাবে। এটাও তো নর্মাল কনসেপ্ট, এটা একদম। দেখো, ইকোনমিক্স হচ্ছে সব থেকে রিয়েল লাইফের তোমার জিনিস, মানে তোমার সাবজেক্ট রিয়েল লাইফে। কেন রিয়েল লাইফে? এখানে সবকিছু তুমি রিয়েল লাইফের সঙ্গে রিলেট করতে পারবে। এরকম না যে a+b² তুমি কোথায় কোথায় ব্যবহার করবে রিয়েল লাইফে, সেম কিন্তু এখানে ইকোনমিক্সে একদম তুমি 100% রিয়েল লাইফের প্রত্যেকটা জিনিসের সঙ্গে তুমি মিলিয়ে দেখতে পারো। তো খুবই একটা টেকনিক্যাল সাবজেক্ট এটা ইকোনমিক্স, ঠিক আছে? তো চাহিদা এবং যেটা বলছেন চাহিদার নিয়ম বলে দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, এটাই হচ্ছে চাহিদার নিয়ম। তার সামনে শুধু একটা অ্যাড করে দিতে হবে, কি ক্রেতার রুচি আয় পছন্দ, ক্রেতার রুচি আয় পছন্দ অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? নেক্সট আমরা কি পড়ি দেখো। আচ্ছা, সম্পর্ক যদি কি বলে থাকি তোমাদের এমসিকিউ পয়েন্ট অফ ভিউ থেকে, আর যারা তোমরা যাদের সেমিস্টার আছে, যাদের ইকোনমিক্স যারা তোমরা সেমিস্টার ওয়াইজ পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে, ফার্স্ট ইয়ারের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলি 2 মার্কসে তোমাদের কোশ্চেন আসতে পারে যে বিপরীত চাহিদার নিয়ম বলো এবং চাহিদা এবং যোগানের মধ্যে সম্পর্কটি আলোচনা করো। তাহলে আমরা কি বলবো? বিপরীতমুখী সম্পর্ক। কেন বিপরীতমুখী সম্পর্ক? কারণ যদি চাহিদা বাড়ে তাহলে আমার চাহিদা, যদি দাম বাড়ে তাহলে চাহিদা কমবে, তাহলে একটা বাড়লে একটা কমছে, তো দুটোই কি বাড়ছে? না, একটা বাড়লে একটা কমছে। এটাকে বলবো কি আমরা? বিপরীতমুখী সম্পর্ক। কি বলবো? বিপরীতমুখী সম্পর্ক। আচ্ছা, অনুমানগুলো দেখতে পারো তোমরা। অনুমানগুলো কি? অনুমান ক্লাস 11-এর জন্য, ক্লাস 12-এর জন্য তোমাদের লাগবে না। যারা ফার্স্ট সেমিস্টারের দেখছো তাদের জন্য তোমাদের এটা অ্যাপ্লিকেবল হবে। অনুমানগুলো কি কি? অনুমানগুলো আমি বলে দিচ্ছি। এখানে শুধু সবকিছু মানে আমরা এখানে কি ক্রেতার রুচি আয় পছন্দ অপরিবর্তিত রেখে, ক্রেতার রুচি আয় পছন্দ অন্যান্য দ্রব্যের দাম অপরিবর্তিত রেখে, এই যে অপরিবর্তিতটা একটা আমরা অনুমান করলাম। অনুমান মানে কি? কোনো জিনিসের অনুমান মানে কি? এটাকে আগে সিম্পলি ভাবো, অনুমানটা মানে কি? অনুমান মানে হচ্ছে কোনো জিনিস যে আমরা আগে থেকে ধরে নিচ্ছি যে এটা কি, এটা আমরা আগে থেকে ধরে নিচ্ছি যে এটা কি। যেরকম ধরো, তো অনুমান মানে কি? যেরকম ধরো তুমি কোথাও একটা ইন্টারভিউর জন্য যাবে, তুমি ছাতা নিয়ে যাওনি, তার মানে তুমি কি অনুমান করেছো যে বৃষ্টি হবে না। সেম একই ভাবে চাহিদার নিয়মটা দেওয়া হয়েছে কি অনুমান করে? যে ক্রেতার রুচি আয় পছন্দ অপরিবর্তিত ও অন্যান্য দ্রব্যের দাম অপরিবর্তিত রয়েছে। ক্রেতার রুচি আয় এবং অন্যান্য দ্রব্যের দাম ক্রেতার রুচি পছন্দ আয় অন্যান্য দ্রব্যের দাম অপরিবর্তিত রয়েছে। তাহলে এখানে কি দেখো, যখন দ্রব্যের দাম অপরিবর্তিত হবে তখন ক্রেতার রুচি আয় পছন্দ দ্রব্যের দাম পরিবর্তিত হবে, তখন ক্রেতার রুচি আয় পছন্দ অপরিবর্তিত থাকবে, আয় অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? অন্যান্য দ্রব্যের দাম পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট দ্রব্যের কোনো পরিবর্তন ঘটবে না, মানে কি অপরিবর্তিত থাকবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সময়কাল অপরিবর্তিত থাকবে। সিম্পল, কি কি অপরিবর্তিত থাকবে? ক্রেতার রুচি আয় পছন্দ অন্যান্য দ্রব্যের দাম এবং সময়কাল, এটাই হচ্ছে অ্যাজাম্পশন। আচ্ছা, নেক্সট, এটা সবাইয়ের জন্য ক্লাস 12 প্লাস হচ্ছে ফার্স্ট সেমিস্টার সবার জন্য, এরপর থেকে যা হবে সবার জন্য অ্যাপ্লিকেবল হবে। নেক্সট কি বলেছে? চাহিদা নিয়মের ব্যতিক্রম। চাহিদা নিয়মের ব্যতিক্রম গুলো কি কি? ব্যতিক্রম মানে কি আগে প্রথমে বোঝো। ব্যতিক্রম মানে কি? এটা তো তোমাদের মানে একদম কি বলবো সুপার স্পেশালিটি কোশ্চেন। মানে এক্সামিনার
তোমাদের যখন কোশ্চেন তৈরি করে এই কোশ্চেনটাকে সব সময় ইনক্লুড করে। তো এই কোশ্চেনটা তোমাদের খুবই, আর এই কোশ্চেনটা সব থেকে ইজিও। তো কি কোশ্চেন? ফার্স্ট হচ্ছে চাহিদা নিয়মের ব্যতিক্রম, মানে চাহিদার নিয়মে কাজ করে না। চাহিদার নিয়ম কি বলে? চাহিদার নিয়ম বলে দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বাড়বে, এটাই বলে চাহিদার নিয়ম। তাহলে এই নিয়মটা কার্যকর হয় না, মানে কার্যকর হয় না মানে কি হতে পারে? যে চাহিদা, দাম বাড়লেও চাহিদা বাড়ছে এরকম অবস্থা, বা দাম বাড়লেও চাহিদা একই রয়েছে, এটাই তো ব্যতিক্রম। চাহিদার নিয়ম কি বললো? দাম বাড়লে চাহিদা কমবে, তার মানে এটার উল্টো হলে তাহলেই সেটাই ব্যতিক্রম। তাহলে উল্টোটা কি হবে? দাম বাড়লেও চাহিদা বাড়ছে, বা দাম বাড়লেও চাহিদা একই রয়েছে। এই দুটো জিনিস, দুটো সময়, দুটো বিষয়কে আমরা বলতে পারি চাহিদার ব্যতিক্রম। তাহলে এইগুলো কখন হবে যে দাম বাড়লেও চাহিদা বাড়বে? এগুলো কখন হবে? তো ফার্স্ট যেটা বলে, যখন আড়ম্বরপূর্ণ বা ভেবলেন প্রভাব যদি হয়। আড়ম্বরপূর্ণ বা ভেবলেন প্রভাব। আড়ম্বরপূর্ণ দ্রব্য মানে কি? আড়ম্বরপূর্ণ দ্রব্য মানে হচ্ছে, যদি ধরো যেগুলো হচ্ছে দামি দামি লাক্সারিয়াস গুডস যেগুলোকে বলা হয়। আর লাক্সারিয়াস গুডস যেগুলো বড় বড় জিনিসপত্র, যেগুলোর দাম, যদি ধরো হচ্ছে, ধরো রোলেক্স, রোলেক্সের ওয়াচ, রোলেক্সের ওয়াচ মুকেশ আম্বানির ছেলের বিয়েতে মুকেশ আম্বানির ছেলে যে ঘড়িটা পড়েছিল, সে ঘড়িটার দাম হচ্ছে, একটা ঘড়ি পড়েছিল যেখানে মার্ক জাকারবার্গও বলেছিল তো ঘড়িটা ভালো লাগছে, তো ওই ঘড়িটার দাম ছিল হচ্ছে 5 কোটি টাকা। তো তোমার মনে হয় যে এই ঘড়িটার দাম যদি 5 কোটির জায়গায় 6 কোটি হয়, তাহলে সে কিনবে না? তাহলে কি তার কাছে দামটা ম্যাটার করছে না? তাহলে আড়ম্বরপূর্ণ দ্রব্যের কাছে দামটা কখনো ম্যাটার করে না। আড়ম্বরপূর্ণ দ্রব্য যখন হয় তখন দাম ম্যাটার করে না। তাহলে দাম যখন ম্যাটার করে না মানে কি? চাহিদা, মানে দাম বাড়লেও চাহিদা কমছে না, উচিত তো কমা, বাট কমছে না, তাহলে এটাই ব্যতিক্রম। তাহলে আড়ম্বরপূর্ণ দ্রব্যের ক্ষেত্রেও আমার কার্যকর হয় না। কি কার্যকর হয় না? চাহিদার নিয়ম কার্যকর হয় না। বোঝা গেল? আর ভেবলেন প্রভাব মানে কি? ভেবলেন প্রভাব মানে দেখো, ভেবলেন প্রভাব মানে হচ্ছে যখন চাহিদা বাড়লেও দাম কমে, এরকম অবস্থাটাকে, চাহিদা বাড়লেও দাম বাড়ে, এরকম অবস্থাটাকে বলা হয় ভেবলেন প্রভাব। মানে চাহিদার নিয়মের যখন উল্টো কাজ হয় তখন সেই অবস্থাটাকে ভেবলেন প্রভাব বলা হয়, যে ভেবলেন প্রভাবের জন্য এটা হচ্ছে। বোঝা গেল? নেক্সট, গিফেন দ্রব্য। গিফেন মানে কি? স্যার রবার্ট গ্রিফিন যে গিফেন আছে, গিফেন দ্রব্য মানে কি? গিফেন দ্রব্য মানে হচ্ছে, আয়ারল্যান্ডে একটা লোক আছে গিফেন বলে, ছিল, আছে মানে ছিল। সে একটা স্টাডি করেছিল, সে একটা জিনিস, কি বলবো, সে একটা জিনিস দেখেছিল। কি জিনিস? যে তখন ইতালিতে কি হয়, যে মানুষ ধরে নাও তখন ইটালিতে দুখানা মেনলি জিনিস, মানে দুটো প্রোটিনের জন্য, মানে জীবন, মানে প্রোটিন, মানে যে কোনো মানুষ বেঁচে থাকতে গেলে তাকে প্রোটিন ইনটেক করতে হয়, তো প্রোটিন ইনটেকের জন্য দুখানা জিনিস ব্যবহার করতো। প্রোটিন ইনটেক না, ওটাকে বলবো না প্রোটিন ইনটেক না, ধরে নাও খাবার, ডেলি খাবারের জন্য তারা দুটো জিনিস ব্যবহার করতো। একটা আলু ব্যবহার করতো যেটা ধরো 80%, আর তার সঙ্গে মাংস ব্যবহার করতো যেটা ধরো 20%। একটা হচ্ছে 80% আর একটা আলু হচ্ছে 80% আর মাংস হচ্ছে 20%। তাহলে তখন দেখেছিল কি, যে আলুর দাম বাড়লে হিসাব মতো কি আলুর চাহিদা কম হওয়া উচিত ছিল। আলুর দাম বাড়লে কি হচ্ছিল, হওয়া উচিত, আলুর চাহিদা কম হওয়া উচিত ছিল। কিন্তু দেখলো যে যখন ওখানে আলুর দাম বৃদ্ধি পাচ্ছে, চাহিদা, আলুর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে? কারণ মাংসের দাম এতটাই বেশি যে মাংস ওরা, ধরো 10 কেজির মধ্যে 2 কেজি মাংস, টোটাল যদি 8 কেজি আলু কিন্তু 2 কেজি মাংস কিন্তু, তাহলে যখন ধরো মাংসের দাম বৃদ্ধি পেয়ে গেল যখন বেশি, বা যদি ধরো আলুর দাম বৃদ্ধি পেলো, তাহলে মাংসের কনজাম্পশন লোকে আরো কমিয়ে দিল, দিয়ে আরো বেশি আলু কিনলো। তারা ভাবলো যে মাংস খাওয়ার দরকার নেই, আলুটাই বেশি করে খাই। তো এই রকম জিনিস একটা ও লক্ষ্য করেছিল, যে আলুর দাম বৃদ্ধি পেলেও, আলুর দাম বৃদ্ধি পেলেও আলুর চাহিদা বৃদ্ধি পেয়েছিল। তাই জন্য এটাকে ভেবলেন প্রভাব বলা হয়। এবং ভেবলেন প্রভাব, তাই জন্য এটাকে ভেবলেন প্রভাব, এই সরি, গিফেন দ্রব্য বলা হয়। এবং গিফেন দ্রব্য হচ্ছে কি? চাহিদা নিয়মের ব্যতিক্রম। ভেবলেন প্রভাব ও চাহিদা নিয়মের ব্যতিক্রম। নেক্সট, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভবিষ্যৎ দাম সম্পর্কে ধারণা। আমার যদি ভবিষ্যৎ দাম সম্পর্কে ধারণা হয়, যে কোনো একটা দ্রব্য ভবিষ্যতে গিয়ে আরো দাম বাড়তে পারে, ধরো কোনো একটা দ্রব্যের দাম 5 টাকা, আজকে দামটা বেড়ে আজকে দ্রব্যের দাম 10 টাকা হয়ে গেল। আমার আইডিয়া আছে যে এইটা 1 বছরের মধ্যে আরো বাড়বে, 10 টাকার বদলে 100 টাকা হয়ে যাবে। তাহলে কি 5 টাকার বদলে 10 টাকা যখন হলো, দাম বৃদ্ধি পেল, হিসাব মতো চাহিদা কম হওয়ার কথা। কিন্তু না,
আমি ভেবে নিয়েছি ভবিষ্যতে দাম আরো বাড়বে, তাই জন্য কিনে নিয়েছি, তো আমি কেনাতে চাহিদা বৃদ্ধি পেলো, আমি কেনাতে চাহিদা তো বৃদ্ধি পেলো, তাহলে চাহিদা বৃদ্ধি পেলো, তাহলে কি দাম বাড়লো, চাহিদাও বাড়লো, তাহলে ব্যতিক্রম হলো জিনিসটা। তাহলে ভবিষ্যৎ দাম সম্পর্কে যদি কোনো ক্রেতার ধারণা থাকে, তাহলে সেক্ষেত্রেও সেটা আমার চাহিদা নিয়মের ব্যতিক্রমের মধ্যে পড়ে। নেক্সট কি, শেয়ার বাজার বা ফটকা বাজার। শেয়ার বাজারেও তো তাই হয়ে থাকে, কোনো শেয়ারের যদি দাম বেড়ে থাকে, তাহলে যারা ইনভেস্টর বা যারা ট্রেডার হয়, তারা ভাবে যে আরো বেশি বাড়বে দাম, তারা আরো বেশি কিনে রাখে, তাহলে চাহিদা বেড়ে যায়। চাহিদা তো এইভাবে বেড়ে যায়, এইভাবেই তো অপারেটররা কাজ করে। তো বাদ দাও অত কিছু, মেনলি কি শেয়ার বাজারেও কোনো শেয়ারের দাম বাড়লে চাহিদা বেড়ে যায় সেই শেয়ারে। নেক্সট কি, নেক্সট হচ্ছে অ্যাডিকটিভ বা নেশা জাতীয় দ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে। নেশা জাতীয় দ্রব্যের মানে কি, কেউ যদি ধরো গাঁজা সেবন করে, বা কেউ যদি ধরো ড্রিঙ্কস করে, কেউ যদি সিগারেট খায়, এগুলো কি, এগুলো হচ্ছে নেশা। তো নেশা এদের কাছে কি হয়, এদের কাছে হচ্ছে দামটা কোনো ফ্যাক্টর হয় না, দাম বাড়লেও বা কমলেও তাদের কোনো যায় আসে না, তাদের ঠিক সেই টাকাটা ওরা জোগাড় করেই নেবে। তাহলে এখানে চাহিদা নিয়ম কার্যকর হচ্ছে না, বোঝা গেল, এখানে চাহিদা নিয়ম কোনো কার্যকর হবে না। নেক্সট হচ্ছে নিকৃষ্ট দ্রব্য বা ইনফিরিয়ার গুডস এর ক্ষেত্রেও চাহিদার নিয়ম কার্যকর হয়। ইনফিরিয়ার গুডস কাকে বলবো বা নিকৃষ্ট দ্রব্য কাকে বলবো, মাথায় সবসময় রাখবে নিকৃষ্ট মানে কি, নিকৃষ্ট মানে মানে বিচ্ছিরি কোয়ালিটির দ্রব্য, তাই তো নিকৃষ্ট দ্রব্য এটা মনে করে থাকি। বাট ইকোনমিক্স এ নিকৃষ্ট দ্রব্য মানে কি, ইকোনমিক্স এ নিকৃষ্ট দ্রব্য মানে কি, ডেফিনেশনটা মনে করে রাখো, তোমাদের 2 নম্বরের কোশ্চেন আসতে পারে যে নিকৃষ্ট দ্রব্য কাকে বলা হয়। তো কাকে বলে নিকৃষ্ট দ্রব্য, যখন ব্যক্তির আয় বৃদ্ধির ফলেও কোনো দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় না, তখন সেই দ্রব্যটাকে বলবো আমরা নিকৃষ্ট দ্রব্য, তখন সেই দ্রব্যটাকে আমরা কি বলবো, নিকৃষ্ট দ্রব্য বলে থাকবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন। তাহলে এইখানে বোঝা গেল যে চাহিদা নিয়মের ব্যতিক্রম গুলো কি কি, এইগুলো হচ্ছে চাহিদা নিয়মের ব্যতিক্রম। ঠিক আছে, এগুলো জাস্ট পড়ে নেবে, তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝে পড়বে। ইকোনমিক্স এর মেন এটাই ট্রিক্স যে তোমাকে বুঝে পড়তে হবে, বুঝে পড়তে গেলে আর বুঝে পড়লে নাম্বার কাটার চান্স খুবই কম। আচ্ছা নেক্সট, চাহিদা অপেক্ষক কাকে বলা হয় বা ডিমান্ড ফাংশন কাকে বলা হয়। কোনো জিনিসের ডিমান্ড ফাংশন বা চাহিদা অপেক্ষক, অপেক্ষক মানে কি, কোনো একটা জিনিস যদি অন্য কি কি জিনিসের উপরে নির্ভর করে সেইগুলোই হয়ে যাবে তার অপেক্ষক, বা সেইগুলোতে হয়ে যাবে তার ফাংশন। যেরকম চাহিদা কি কি জিনিসের উপর নির্ভর করে, এক্ষুনি আমরা পড়েছি চাহিদা কি কি জিনিসের উপরে নির্ভর করে। চাহিদা নির্ভর করে সেই দ্রব্যের দাম, অন্যান্য দ্রব্যের দাম, ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার রুচি, আয়, পছন্দ, জনসংখ্যা, বিজ্ঞাপন ব্যয়, এগুলো তো পড়লাম। তো এইগুলোর উপরেই চাহিদা নির্ভর করে। তাহলে ডিমান্ড ফাংশনটা কি হয়ে যাবে, ডিমান্ড ফাংশন হয়ে যাবে, ধরো কিউ এক্স হচ্ছে আমি ডিমান্ড ফাংশন বোঝাতে চাইছি, বা চাহিদা অপেক্ষক, তাহলে চাহিদা অপেক্ষক ইজুকাল টু কি হয়ে যাবে, তাহলে যদি ধরো এখানে চাহিদা অপেক্ষক ইজুকাল টু বা কিউ এক্স ইজুকাল টু কি হয়ে যাবে, এফ, এখানে হচ্ছে এফ মানে হচ্ছে ফাংশন অফ, এফ মানে কি, এফ মানে হচ্ছে ফাংশন অফ, ফাংশন অফ কি, ফাংশন অফ হয়ে যাচ্ছে, দেখো এখানে কি বলেছে, পি এক্স ওয়াই আর পি আর, পি এক্স ওয়াই আর পি আর, পি এক্স এখানে কি, পি এক্স ইজুকাল টু বলে দিয়েছে দেখো দ্রব্যের দাম, ওয়াই ইজুকাল টু কি ভোক্তার আয় এবং অন্যান্য দ্রব্যের দাম। এখানে দেখো এখানে আরো অনেক কিছু হতে পারে যেগুলো আমরা বলেছি। তাহলে ফাংশন অফ কি কি জিনিসের উপরে নির্ভর করে সেগুলো এক একটা কমা দিয়ে দিয়ে দেবো, সেটাই হয়ে যাবে আমার কি চাহিদা অপেক্ষক বা ডিমান্ড ফাংশন। খুব ইজি, ডিমান্ড ফাংশন মানে হচ্ছে সিম্পল একটা জিনিস, যে ডিমান্ড আমার কি কি জিনিসের উপরে নির্ভর করে, সিম্পল ডিমান্ড আমার কি কি জিনিসের উপর নির্ভর করে যাবে সেটাই হয়ে যাবে আমার কি ডিমান্ড ফাংশন। বোঝা গেল। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দেখো, নেক্সট বলেছে কি, আমরা দেখবো হচ্ছে চাহিদা তালিকা কাকে বলে। চাহিদা তালিকা বা ডিমান্ড শিডিউল, হোয়াট ডু ইউ মিন বাই ডিমান্ড শিডিউল, ডিমান্ড শিডিউল বা চাহিদা তালিকা কাকে বলে, যখন বিভিন্ন দামে বিভিন্ন চাহিদা আমরা প্লট করব। যদি 10 টাকা হয় কত ডিমান্ড হবে, 15 টাকা হলে ক টাকা ডিমান্ড হবে, কত ডিমান্ড হবে, ধরো 10 টাকা হলে বলছি 100 কেজি ডিমান্ড, 15 টাকা হলে বলছি 80 কেজি ডিমান্ড, 20 টাকা হলে আমি বলছি 70 কেজি ডিমান্ড,
25 টাকা হলে আমি বলছি 50 কেজি ডিমান্ড। তো এইগুলো আমি তো একটা যে ডিমান্ড আর সাপ্লাই, তো আমি একটা ডিমান্ড একটা জায়গায়, ডিমান্ড আর দাম আমি একটা জায়গায় লিখছি, তো এটা একটা তালিকার সাহায্যে আমি প্রকাশ করছি। তাই জন্য এটাকে বলা হবে ডিমান্ড বা ডিমান্ড শিডিউল বা চাহিদা তালিকা। দেখো এখানে ধরো 10 টাকা যখন দাম হয় তখন হচ্ছে আমার ডিমান্ড হচ্ছে 100, 15 টাকা হলে 80, 20 টাকা হলে 60, 30 টাকা হলে 40, 60 টাকা হলে 20। তাহলে এইটা একটা তালিকা তৈরি হলো, এটাকেই বলা হবে ডিমান্ড তালিকা বা সরি ডিমান্ড শিডিউল বা চাহিদা তালিকা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, হুম নেক্সট দেখো চাহিদা রেখা কাকে বলে। যখন চাহিদার তালিকাগুলো যখন চাহিদার তালিকাগুলো আমরা গ্রাফে যখন প্লট করব, যখন যে রেখাটা পাবো সেই রেখাটাকে বলবো চাহিদা রেখা। কিভাবে দেখো, যখন 10 টাকা দাম ছিল আমার কোয়ান্টিটি ছিল 100 ইউনিট। দেখি যখন 10, এই দেখো এখানে আমি ভার্টিক্যালি আমি প্রাইস আমি ডিনোট করছি আর হরিজন্টালি আমি কোয়ান্টিটি ডিনোট করছি, মানে পরিমাণ। উলম্ব অক্ষে আমি দাম এবং অনুভূমিক অক্ষে আমি পরিমাণ ডিনোট করছি। তাহলে দাম আর পরিমাণ, তাহলে এখানে কি বলেছে, যখন আমার 10 টাকা দাম হবে তখন আমার কোয়ান্টিটি হবে 100 ইউনিট। তাহলে 10 টাকা যখন দাম হয়েছে আমার কোয়ান্টিটি দেখো 100 ইউনিট, এই 100 এখানে, তাহলে এর সোজাসুজি 10-এ যাবো, তার মানে এইটা, তার মানে আমার এখানে এই জায়গাটা পয়েন্ট বিন্দু হলো। নেক্সট কি, ধরো যখন 15 টাকা তখন আমার 80, তাহলে 15 মানে 10, 20 আর 10-এর মাঝখানে 15, মানে এইরকম জায়গা হচ্ছে আমার 15। তাহলে এই 15 যখন কেজি হবে তখন 80, তার মানে দেখো আমার এখানে বি পয়েন্ট হলো। তো এই করে যদি আমি সব কটা পয়েন্ট, মানে এইখানে যে কটা আছে সব কটা যদি আমি এখানে পয়েন্ট দিই, তাহলে আমার একটা এইরকম নিম্নমুখী একটা রেখা আসবে। তো এই রেখাটাকেই আমি বলবো কি চাহিদা রেখা। তাহলে চাহিদা রেখা কি, চাহিদার তালিকাগুলি যখন আমরা গ্রাফ পেপারে যখন আমি একটা রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করব তখন সেটাকেই আমরা বলবো কি চাহিদা রেখা। বোঝা গেল? তো চাহিদা রেখা দেখো, চাহিদা রেখা নিম্নমুখী হয়, চাহিদা রেখা নিম্নমুখী। চাহিদা রেখা নিম্নমুখী আর একটা আকৃতি কি হতে পারে চাহিদা রেখা, চাহিদা রেখা কেন্দ্রবিন্দুর দিকে উত্তল, কেন্দ্রবিন্দুর দিকে উত্তল। বোঝা গেল? আচ্ছা, চাহিদা তালিকা দিয়ে চাহিদা রেখা অঙ্কন করা হয়। ডিমান্ড কার্ভ ইজ ড্রন ইউজিং ডিমান্ড শিডিউল। আচ্ছা, চাহিদা রেখা নিম্নমুখী হওয়ার কারণ ক্রমহ্রাসমান উপযোগিতা বিধি, যেটা তোমরা 11-এ পড়েছো, বা ল অফ ডিমিনিশিং ইউটিলিটি। এটার মানে কি? ল অফ ডিমিনিশিং ইউটিলিটি মানে কি? ল অফ ডিমিনিশিং ইউটিলিটি মানে হচ্ছে কোনো জিনিস যদি আমরা অতিরিক্ত ব্যবহার করে ফেলি, কোনো জিনিস আমরা যদি অতিরিক্ত ব্যবহার করে ফেলি, তাহলে সেই দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগিতা ধীরে ধীরে কমতে থাকে। এটাকেই বলা হয় ল অফ ডিমিনিশিং ইউটিলিটি বা ক্রমহ্রাসমান উপযোগিতার বিধি। মানে কি? মানে যদি ধরো তোমার কি খেতে ভালো লাগে, ধরো বিরিয়ানি, তাহলে যদি তোমাকে সকালবেলা ব্রেকফাস্টে, লাঞ্চে এবং ডিনারে এরকম প্রত্যেকটাতেই বিরিয়ানি যদি দেওয়া হয়, তুমি প্রথম দিন তোমার হয়তো ভালো লাগতেই পারে, সেকেন্ড দিন থেকে তোমার আর ভালো লাগবে না। তার মানে কি, তোমার ক্রমহ্রাসমান হচ্ছে উপযোগিতা। উপযোগিতা মানে কি? উপযোগিতা মানে হচ্ছে যে কোনো জিনিসের উপযোগিতা মানে কি? উপযোগিতা মানে হচ্ছে পাওয়ার টু স্যাটিসফাই। উপযোগ মানে আমি স্যাটিসফাই কতটা হচ্ছে সেটাকেই আমরা বলবো উপযোগিতা। তাহলে বিরিয়ানি খেয়ে প্রথম দিনের যতটা আমি স্যাটিসফাই হয়েছি, সেকেন্ড দিনে আমি ততটা স্যাটিসফাই হব না, আস্তে আস্তে কমছে। তো এটাকে বলা হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বা ক্রমহ্রাসমান উপযোগ বিধি। বোঝা গেল? তাহলে চাহিদা রেখা নিম্নমুখী হওয়ার কারণ কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বা ক্রমহ্রাসমান উপযোগিতার বিধি। বিধি মানে নিয়ম। ঠিক আছে। নেক্সট, চাহিদা রেখা নিম্নমুখী হয় ডান দিক, বাঁ দিক থেকে ডান দিকে। এই দেখো, বাঁ দিক থেকে ডান দিকে মানে ফ্রম লেফট টু রাইট হচ্ছে। ঠিক আছে, নিম্নমুখী বাঁ দিক থেকে ডান দিকে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো তোমাদের হচ্ছে নেক্সট কোশ্চেন, আর একটা ইম্পর্টেন্ট খুবই কোশ্চেন, সেটা হচ্ছে চাহিদার পরিমাণগত পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন কাকে বলে? চাহিদার পরিমাণগত পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন কাকে বলে? তো আমরা এটাই দেখবো, চাহিদার পরিমাণগত পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন কাকে বলে। দেখো সিম্পল একটা জিনিস, যখন চাহিদা রেখা, আগে আমি এটার ইংলিশটা বলে দিই, মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ, আর একটা হচ্ছে শিফট অফ আ ডিমান্ড কার্ভ। বা চাহিদার আগে চাহিদার পরিবর্তন, চাহিদার পরিমাণগত পরিবর্তন। চাহিদার পরিমাণগত পরিবর্তন কাকে বলবো? যখন একই চাহিদা রেখার মধ্যে যখন চাহিদার পরিবর্তন হবে,
দেখো এখানে একটা চাহিদা, এখানে একটা চাহিদা, এখানে একটা চাহিদা, তাহলে একই রেখার মধ্যে চাহিদার পরিবর্তন হচ্ছে। তো এইটাকে আমি বলবো হচ্ছে চাহিদার পরিমাণগত পরিবর্তন। কি বলবো? চাহিদার পরিমাণগত পরিবর্তন। কিন্তু যখন আমার চাহিদা রেখাই পরিবর্তন হয়ে যাচ্ছে তখন আমি বলবো চাহিদার পরিবর্তন। কি? যখন আমার চাহিদা রেখাই শিফট করে যাচ্ছে, যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে চাহিদা রেখা, তখন সেটাকে আমি বলবো চাহিদার পরিবর্তন। দেখো যখন সেকেন্ড চিত্রটা দেখো, চাহিদার পরিবর্তন কাকে বলবো? দেখো এই রেখাচিত্র থেকে এখানে চলে গেছে, শিফট করেছে, তাহলে এটাকে আমরা বলবো চাহিদার পরিবর্তন। কি বলবো? চাহিদার পরিবর্তন। সিম্পল। মুভমেন্ট অ্যালং উইথ দ্য ডিমান্ড কার্ভ, আর একটা হচ্ছে শিফট অফ আ ডিমান্ড কার্ভ। মুভমেন্ট অ্যালং উইথ দ্য ডিমান্ড কার্ভ মানে ওই অ্যালং উইথ দ্য ডিমান্ড কার্ভ মানে যখন ডিমান্ড কার্ভের মধ্যে থেকেই যখন মুভমেন্ট অ্যালং উইথ দ্য ডিমান্ড কার্ভ মানে ডিমান্ড কার্ভের মধ্যেই যখন চেঞ্জ হবে, তখন সেটাকে আমি বলবো চাহিদার পরিমাণগত পরিবর্তন। আর শিফট অফ আ ডিমান্ড কার্ভ কাকে বলবো, বা চাহিদার পরিবর্তন কাকে বলবো? যখন আমার চাহিদা রেখাই পরিবর্তন হয়ে যাবে। যখন চাহিদা রেখাই পরিবর্তন হয়ে গেল তখন চাহিদা রেখার পরিবর্তন। বোঝা গেল? আচ্ছা, এটা কখন হয়? চাহিদার পরিমাণগত পরিবর্তন হয় যখন দামের পরিবর্তন হয়, যখন দামের পরিবর্তন হয়। আর চাহিদার পরিবর্তন কখন হয়? যখন দাম ছাড়া অন্যান্য বিষয়ের পরিবর্তন হয়, যেরকম ব্যক্তির আয়, রুচি, পছন্দ, এইসব জিনিসের পরিবর্তনের ফলে যখন চাহিদা পরিবর্তন হয় তখন চাহিদার পরিবর্তন হয়ে যায়, মানে শিফট অফ এ ডিমান্ড কার্ভ হয়। কখন হয়? যখন আদার দেন প্রাইস যদি কোনো কিছু ডিটারমিনেন্ট যদি ফ্যাক্টর যদি চেঞ্জেস হয়, তাহলে তখন সেই ক্ষেত্রে আমার কি হয়ে যাবে? মুভমেন্ট শিফট অফ এ ডিমান্ড কার্ভ হবে। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, ব্যক্তিগত চাহিদা ও বাজার চাহিদা। কোশ্চেনটা এইভাবে আসতে পারে তোমাদের, যে ব্যক্তিগত চাহিদা রেখা থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করো, বা দেখাও যে কিভাবে ব্যক্তিগত চাহিদা রেখা থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করা যায়। তো ব্যক্তিগত চাহিদা রেখা মানে কি? আগে আমরা নর্মালি পড়েছি কি চাহিদা রেখা কাকে বলা হয়। চাহিদা রেখা তাকে তাকে বলা হয় যখন আমরা চাহিদা বিভিন্ন দামে বিভিন্ন চাহিদাকে, সেটাকে চাহিদা তালিকা বলা হয়। চাহিদা তালিকাগুলোকে যখন আমরা একটা রেখাচিত্রের সাহায্যে ব্যক্ত করব, তখন সেটাকে আমরা চাহিদা রেখা বলবো। গ্রাফ পেপারে যখন আছে তখন চাহিদা রেখা বলবো। তো ব্যক্তিগত মানে আমার কত চাহিদা, আমার মতো আরো 10 জনের কত চাহিদা, টোটাল মিলিয়েই হয়ে যাবে বাজারের চাহিদা। মানে যদি ধরো এখানে একজন বায়ার, ফার্স্ট বায়ার, সেকেন্ড বায়ার আর থার্ড বায়ার, 10 টাকা যদি ধরো দাম হয়, তাহলে ফার্স্ট বায়ার কেনে 30 কেজি, সেকেন্ড বায়ার 35 কেজি, আর 35 কেজি। আর ধরে নিচ্ছি আমাদের বাজারে এই তিনটেই বায়ার্স রয়েছে, মানে এই তিনটেই গ্রাহক রয়েছে, আর কোনো গ্রাহক নেই, তিনজন আছে। তাহলে সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে? তাহলে 30, 35 আর 35, 35, 35, 70 আর 30, তাহলে দেখো 100 হবে। এটা এখানে প্রিন্টিং মিস্টেক আছে, তাহলে এখানে 100 হবে। তাহলে টোটাল হয়ে যাবে কত? হয়ে যাবে তাহলে 100 কেজি ডিমান্ড হয়ে যাবে, বাজারের চাহিদা 100 কেজি হয়ে যাবে। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড, বা এগুলো হচ্ছে ব্যক্তিগত চাহিদা। তাহলে বাজার চাহিদা কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। নেক্সট দেখো 25, 25, 25, 75 টোটাল। ব্যক্তিগত চাহিদা কত? 25, 25, 25, আর 75 হচ্ছে কি আমার বাজার চাহিদা। দেখো 15, 20, 20, 20, 20, 40, 50, 55, দেখো 55 হয়ে গেল বাজার চাহিদা। তাহলে কি ব্যক্তিগত চাহিদা যোগ করলেই আমি কি পেয়ে যাবো? বাজার চাহিদা। ব্যক্তিগত চাহিদাগুলোকে সবকটাকে যোগ করতে হবে, যোগ করলে আমি কি পেয়ে যাবো? বাজারের চাহিদা রেখা। বোঝা গেল? দেখো এখানে সেম একটা জিনিস, ধরো বায়ার 1 এর চাহিদা এতটা, ঠিক আছে, বায়ার 2 এর চাহিদা এতটা, বাজার 3 এর চাহিদা এতটা। তাহলে এই সব কটাকে যোগ করো, এইটা প্লাস এইটা, এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই তিনটেকে যোগ করলেই দেখো এতটা পাওয়া যাচ্ছে। এটা মার্কেটের ডিমান্ড বা বাজারের চাহিদা। বোঝা গেল? তাহলে বাজার চাহিদাগুলোকে যোগ করলেই আমরা কি, বাজার চাহিদা রেখা যোগ করলেই আমরা কি পেয়ে যাবো? সরি, ব্যক্তিগত চাহিদাগুলোকে বা ইন্ডিভিজুয়াল ডিমান্ড গুলোকে যোগ করলে আমরা পেয়ে যাব কি? বাজার চাহিদা রেখা। নেক্সট দেখো, এবার তোমাদের চাহিদা রিলেটেড আমার সব কোশ্চেন করানো হয়ে গেছে। এবার আমি যেটা পড়াবো সেটা হচ্ছে যোগান, বা যেটাকে আমরা বলে থাকি সাপ্লাই। যোগান বা সাপ্লাই কাকে বলা হয়? কোনো একটি ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট দামে যতটা পরিমাণ দ্রব্য বাজারে বিক্রি করতে ইচ্ছুক, সেটাকে আমরা বলবো যোগান। যোগান কাকে বলবো? কোনো এক ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট দামে, কোনো এক ব্যক্তি কোনো এক নির্দিষ্ট দামে যত পরিমাণ দ্রব্য বাজারে বিক্রি করতে ইচ্ছুক, সেটাকেই যোগান বলে। যে কোনো একটা ধরো তুমি বাজারে গেছো, একটা মাংসের দোকানে গেছো, মাংসের দোকানে যোগান কতটা কিভাবে বুঝবো? তার দোকানে দেখবে যটা মুরগি রাখা আছে তটাই যোগান। তার মানে কি, ও যটা দ্রব্য মার্কেটে বিক্রি করার জন্য এনেছে সেটাই যোগান। সেটাকেই আমি ইকোনমিক্সের ভাষায় কি বলছি?
সেটা ইকোনমিক্সের ভাষায় বলছি, কোনো এক ব্যক্তি একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট দ্রব্য, যতটা পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক সেটাকে আমরা বলবো কি যোগান। কোনো একটি নির্দিষ্ট দ্রব্য একটি নির্দিষ্ট দামে ওই নির্দিষ্ট সময়ে উৎপাদক বা বিক্রেতা যে পরিমাণ বাজারে বিক্রি করতে প্রস্তুত তাকে আমরা বলে থাকি যোগান। The amount of particular commodity the seller or the producer prepared to sell at a fixed price and a fixed time is called a supply. বোঝা গেল? আচ্ছা, ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন সাপ্লাই, তোমরা জেনে রাখো যে যেরকম আমরা জেনে রাখলাম যে চাহিদা কি কি জিনিসের উপরে নির্ভর করে, সেম একইভাবে যোগানও কি কি জিনিসের উপর নির্ভর করে এখানে বলা আছে। দেখো, নিজ দ্রব্যের দাম, মানে আমার দ্রব্যের দাম যদি বেশি হয় তাহলে আমি জিনিসপত্র হয়তো বেশি বা কম কিনতে পারি, সেটার দামের উপরও ডিপেন্ড। মানে যদি ধরো আমি বিক্রেতা, আমি যদি ধরো মার্কেটে বিক্রেতা, আমি মুরগি বিক্রেতা, পরিষ্কার কথা, ধরো আমি মুরগি বিক্রেতা, তাহলে আমি মুরগি বিক্রেতা যদি হই, তাহলে যদি ধরো মুরগির দাম বেশি থাকে, তাহলে আমি জানবো যে লোকে কম নেবে, তাহলে আমি কম করে সাপ্লাই নিয়ে আসবো, কম সাপ্লাই করব। বা তার উল্টোটাও হতে পারে, যদি দাম বেশি থাকে আমি ভাববো যে বেশি লাভ করবো, তাহলে বেশি নিয়ে চলে আসতে পারবো। তাহলে দামের ওপরে সাপ্লাই নির্ভর করছে। নেক্সট কি, অন্যান্য দ্রব্যের দাম। অন্যান্য দ্রব্য, ধরো মাছের দাম বেড়ে গেল, তাহলে আমি মুরগি বেশি করে নিয়ে আসবো, লোকে মুরগি খাবে বেশি। বোঝা গেল? নেক্সট হচ্ছে উৎপাদকের উৎপাদনের দাম। যে ধরো মুরগি লালন পালন যেগুলো, যে বিজনেস যে করছে, তাদের যদি ধরো মুরগির জন্য যে গম বা যেগুলো খেতে দেয় সেগুলোর জিনিসপত্রের দাম বেড়ে গেল, তাহলে তাহলে কি হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে মুরগির দাম বেড়ে যাবে, এবং মুরগির দাম বেড়ে গেলে তাহলে সেটাও একটা যোগানের, মানে আমার যোগান কম বা বেশি হয়ে যাবে তার ফলে। তাহলে উৎপাদনের উপাদানের দাম। উপাদান মানে কি? উপাদান মানে হচ্ছে মুরগিটা তৈরি হতে যেগুলো লাগে, মানে মুরগির খাবার দাবার বা ট্রিটমেন্ট করার জন্য যেগুলো লাগে, সেগুলোর যদি দাম বেড়ে যায় তাহলে সেগুলোও আমার সাপ্লাই উপর নির্ভর করবে। আচ্ছা, কারিগরি অবস্থা। কারিগরি অবস্থা মানে যদি ধরো টেকনোলজি এমন এলো যে আমি 5 দিনে মুরগি পুরো অ্যাডাল্ট করে দিতে পারি, একটা বাচ্চা মুরগি থেকে একটা অ্যাডাল্ট মুরগি তৈরি করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রেও সেইগুলোও আমার ফ্যাক্টর ইন হবে। তাহলে এই 4টে জিনিস তোমরা মোটামুটি ধরে রাখো, বাট এটা না আসার চান্স বেশি যে যোগান কি কি জিনিসের উপর নির্ভর করে। নিজ দ্রব্যের দাম, প্রাইস অফ দ্য কমোডিটি। অন্যান্য দ্রব্যের দাম, প্রাইস অফ আদার কমোডিটি। উপাদানের দাম, প্রাইস অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন, কন্ডিশন অ্যান্ড টেকনিক্স অফ প্রোডাকশন, যেটাকে বলা হয় উৎপাদনের কারিগরি অবস্থা। সাপ্লাই ফাংশন কাকে বলা হবে? সাপ্লাই ফাংশন কাকে বলবো? সাপ্লাই ফাংশন বলতে আমি বলবো, 1 মিনিট, সাপ্লাই ফাংশন কাকে বলবো? সিম্পল, যেরকম ডিমান্ড ফাংশন কি বলেছিলাম, দেখো তোমাকে আমি বলতে বলতে কোরিলেট করছি, কিন্তু একটার সঙ্গে তোমাদেরকে আর একটা বলছি, যাতে করে কি হবে তোমরা ওটাকেও মানে কোরিলেট করতে পারবে যে হ্যাঁ স্যার ওটা বলেছিল। তাহলে কি, সাপ্লাই ফাংশন কাকে বলবো বা যোগান অপেক্ষক কাকে বলবো? যোগান যেসব জিনিসের উপর নির্ভর করে সেগুলোকেই বলবো যোগান অপেক্ষক। তাহলে যোগান তাহলে কি কি জিনিসের উপর নির্ভর করে? এক্ষুনি বললাম যে এই 4টে জিনিসের উপর নির্ভর করে যোগান। তাহলে এই 4টে জিনিস হয়ে যাবে কি কি, এস এক্স ইজুকাল টু, এস কিছুই না, দেখো ওখানে আগে ছিল কিউ এক্স। কিউ এক্স মানে হচ্ছে কোয়ান্টিটি অফ এক্স, যেটাকে বলে চাহিদা। এস এক্স মানে হচ্ছে সাপ্লাই অফ এক্স। এক্স কি? এক্স ধরো একটা দ্রব্যের দাম, তাহলে এক্স দ্রব্যের যোগান কি কি জিনিসের উপর নির্ভর করবে? ফাংশন অফ এই 4টে, এক একটা পরে কমা দিয়ে দাও, ব্যাস ওটাই হয়ে যাবে যোগান অপেক্ষক। দেখো পি এক্স, পি জিরো, পি অফ, এগুলো কিছুই না, একটা একটা দেখো দ্রব্যের দাম, অন্যান্য দ্রব্যের দাম আছে, নিজ দ্রব্যের দাম, অন্যান্য দ্রব্যের দাম। বোঝা গেল? আচ্ছা, যোগানের নিয়ম। এবার চাহিদার নিয়ম যে বললাম, চাহিদার নিয়ম কি ছিল? ক্রেতার রুচি, আয়, পছন্দ, অন্যান্য দ্রব্যের দাম যদি অপরিবর্তিত রেখে কোন দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পাবে, এবং দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পাবে। এটা ছিল যোগানের নিয়ম। চাহিদার নিয়ম কি হবে? তার ঠিক উল্টো, পুরোপুরি একদম অপোজিট। ঠিক কিরকম হবে? অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত রেখে যদি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পায়, যোগানও বৃদ্ধি পাবে। কোনো দ্রব্যের দাম হ্রাস পায়, তাহলে যোগানও হ্রাস পাবে। বোঝা গেল? এটা কি? তাহলে কি বললাম, দাম যদি বৃদ্ধি পায় তাহলে সাপ্লাইও, মানে যোগানও বৃদ্ধি পাবে, এবং দাম হ্রাস পেলে সাপ্লাইও হ্রাস পাবে। কেন হয় এটা? এটাকে এক্সপ্লেন করতে পারি, বাট ভিডিওটাকে একটু বেশি লম্বা হয়ে যাবে। তাও হোক, ঠিক আছে, যাও তোমাকে আমি একটুখানি শর্টে আমি এক্সপ্লেন করে দিচ্ছি কেন হয়। কারণ হচ্ছে, যদি ধরো আজকে একটা কোনো প্রোডাক্টের দাম বাজারে বিক্রি হচ্ছে, ধরো মার্কেটের দাম 100 টাকা করে বিক্রি হচ্ছে, সেটা আমার কেনা পড়ছে ধরো 70 টাকা। সেটা যদি ধরো কালকে যদি ধরো বাজারে দাম হয়ে গেল 100 টাকার বদলে যদি ধরো 150 টাকা হয়ে গেল, তাহলে আমার কেনা পড়ছে 70 টাকায়।
তাহলে বিক্রেতার দিক দিয়ে ভাবো, বিক্রেতার দিক দিয়ে বিক্রেতা কি ভাববে, বা আমি যদি বিক্রেতা হই আমি কি ভাববো, আমি ভাববো আমি আগে 30 টাকা লাভ করতাম, মানে 70 টাকা কিনে আমি 100 টাকা করে বিক্রি করতাম, মানে 30 টাকা লাভ করতাম। তাহলে আমি এখন যদি আমি বিক্রি করি তাহলে ক টাকা লাভ পাবো, 50, আর এখানে 30, 80 টাকা লাভ করব। তাহলে আমি যদি 80 টাকা লাভ করি তাহলে আমি বেশি লাভ করবো, বেশি লাভ করতে চাইবো না কম লাভ করতে চাইবো, বেশি লাভ করতে চাইবো। তাহলে 80 টাকায় আমি লাভ করার জন্য আমি আরো বেশি বেশি করে, আগে যদি তখন 70 টাকা দাম ছিল তখন আমি 100 পিস নিতাম, এখন এখন 70 টাকাই দাম আছে, তাহলে আমি কত নিচ্ছি, যদি ধরো 200 পিস বা 150 পিসের মতো নিচ্ছি। তাহলে কেন নিচ্ছি, তাহলে চাহিদা বেড়ে গেল। তাহলে দাম বৃদ্ধি হওয়ার ফলে, বাজারে দামটা বৃদ্ধি হওয়ার ফলে, দামটা বৃদ্ধি হওয়ার ফলে যোগানও বাড়িয়ে দেবো, আমি বাজারে যোগানও বাড়িয়ে দেবো। তাহলে এইটাই তো নিয়ম, যে যোগানের নিয়ম কি, দাম বাড়লেও যোগান বাড়বে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি, নেক্সট বলেছে দেখো, সেম একই কনসেপ্ট, যেরকম এবারে একই রকম রিপিটেটিভ কন্টেন্ট পাবে। যেরকম কি সাপ্লাই শিডিউল বা যোগানের তালিকা কাকে বলবো, যোগানের তালিকা কাকে বলবো, যোগানের তালিকা, চাহিদা তালিকা কাকে বলে, দাম এবং চাহিদা যখন একটা মানে একটা টেবিলের মধ্যে আমরা সেগুলোকে লিখি, সেটাকেই আমরা বলবো তালিকা, চাহিদা তালিকা। সেম একইভাবে যদি দাম আর যোগান একটা তালিকার মধ্যে লিখি তাহলে সেটাকে বলবো যোগান তালিকা। এবং এই তালিকা থেকে যদি আমি কোনো রেখাচিত্র অঙ্কন করি তাহলে সেটাকেই আমি বলবো যোগান রেখা। দেখো এই তালিকার সাহায্যে, যখন 10 টাকা ছিল তখন কোয়ান্টিটি 20, যখন 10 টাকার দাম তখন কোয়ান্টিটি 20, তার মানে এখানে পয়েন্ট হবে। যখন 30 টাকা দাম তখন 80, যখন 30 টাকা দাম, ধরো 30 টাকা, তখন হচ্ছে 80, তার মানে এই দুটোর মাঝখানে এইরকম জায়গায়, মানে ডি পয়েন্টে। বোঝা গেল? তো এইভাবে যে এই রেখাচিত্র হবে। আচ্ছা, যোগান রেখা কিরকম হবে, যোগান রেখা হবে আপওয়ার্ড রাইজিং। আপওয়ার্ড রাইজিং মানে কি, ঊর্ধ্বমুখী। আপওয়ার্ড রাইজিং মানে কি, যোগান রেখা ঊর্ধ্বমুখী হবে। চাহিদা রেখা কি ছিল, চাহিদা রেখা নিম্নমুখী, বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী। আচ্ছা, যোগান রেখা যোগান তালিকা থেকে অঙ্কন করা হয়, যেটা আমরা সবাই জানি, যোগান রেখা যোগান তালিকা থেকে অঙ্কন করা হয়। আচ্ছা, এই দেখো, এই এই এটা আপাতত বাদ দাও, ল অফ ডিমান্ড ডাজন্ট অ্যাপ্লাই, মানে হচ্ছে চাহিদা, যেরকম চাহিদার ব্যতিক্রম পড়েছিল, চাহিদা নিয়মের ব্যতিক্রম পড়েছিলাম, সেরকম যোগান নিয়মের ব্যতিক্রম, ইম্পর্টেন্ট না। দেখো, অ্যাবনর্মাল সাপ্লাই কার্ভ, অ্যাবনর্মাল সাপ্লাই কার্ভ মানে কি, অস্বাভাবিক যোগান রেখা। নর্মালি যোগান রেখা কিরকম হয়, ঊর্ধ্বমুখী, বাঁ দিক থেকে ডান দিকে। তাহলে তাহলে অস্বাভাবিক হলে কি হবে, অস্বাভাবিক মানে কি, যে স্বাভাবিক না। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী, তাহলে যদি বলি তাহলে বাঁ দিক থেকে ডান দিকে ঊর্ধ্বমুখী, তাহলে যদি অস্বাভাবিক হয় তাহলে কি হবে, বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী। দেখো সেটাই তো আমরা নর্মাল জানি, কি বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী হয় যোগান রেখা, এই চাহিদা রেখা। তাহলে যোগান রেখাও যদি এরকম হয় তাহলে সেটাকে বলবো আমরা অ্যাবনর্মাল বা অস্বাভাবিক যোগান রেখা। দেখো, ভারসাম্য দাম, কোনো বাজারে খুব বেশিরভাগ যদি বলি যেটাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য দাম কিভাবে নির্ধারণ হয়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য দাম কিভাবে নির্ধারণ। দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য দাম কিভাবে নির্ধারণ হয়, যখন চাহিদা রেখা এবং যোগান রেখা যে জায়গাটাকে কাট কাট করে, বা যেটাকে বলা হয় ইন্টারসেক্ট পয়েন্ট, কি ইন্টারসেক্ট পয়েন্ট, যেখানে ইন্টারসেক্ট পয়েন্ট হয়, সেই পয়েন্ট থেকে যদি আমি দামের দিকে যাই, যে দামটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ভারসাম্য দাম। আর সেইখান থেকে যদি আমি কোয়ান্টিটির দিকে যাই তাহলে যে কোয়ান্টিটিটা হবে সেই কোয়ান্টিটি হয়ে যাবে ভারসাম্য পরিমাণ। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম কিভাবে নির্ধারণ হয়, চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারণ হয়। চাহিদা এবং যোগানের মানে কি, চাহিদা রেখা নিম্নমুখী, যোগান রেখা ঊর্ধ্বমুখী, যেখানে কাট করবে সেই জায়গাটা হয়ে যাবে আমার ভারসাম্য বিন্দু। আর এখান থেকে যদি আমি দামের দিকে যাই তাহলে হয়ে যাবে এটা আমার দাম, ভারসাম্য। আর এখান থেকে যদি আমি কোয়ান্টিটির দিকে যাই বা পরিমাণের দিকে যাই তাহলে এটা হয়ে যাবে আমার ভারসাম্য পরিমাণ। বোঝা গেল? সেম একইভাবে যেরকম আমি পড়েছিলাম যে চাহিদার পরিবর্তন এবং চাহিদার পরিমাণের পরিবর্তন, তাহলে চাহিদার পরিমাণের পরিবর্তন কি বলেছিলাম, চাহিদার পরিমাণের চাহিদার পরিবর্তন কাকে বলবো, যখন আমার ডিমান্ড রেখা চেঞ্জ হয়ে যাবে সেটাকে চাহিদার পরিবর্তন বলবো। আর চাহিদার পরিমাণের পরিবর্তন কাকে বলবো, যখন ডিমান্ড রেখার মধ্যেই যখন পয়েন্ট চেঞ্জ হবে তখন সেটাকে আমি বলবো চাহিদার পরিমাণের। সেম একইভাবে, সেম একইভাবে যদি ধরো এটা আমার সাপ্লাই কার্ভ S1,
যদি ধরো আগে আমার সাপ্লাই এখানে ছিল, সেটা যদি আমার সরে গিয়ে এখানে, মানে আগে যদি ধরো ই বিন্দুতে ছিল, সেটা এখন এফ বিন্দুতে আমার সাপ্লাই হয়ে গেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যোগানের পরিমাণের পরিবর্তন। পরিমাণের পরিবর্তন, বা এটাকে বলতে পারি মুভমেন্ট অ্যালং উইথ দ্য সাপ্লাই কার্ভ। আর যদি যোগান রেখারই পরিবর্তন হয়, ধরো আগে আমার ই বিন্দু ছিল, এটা S1, এটা S2, এখন সেটা হয়ে গিয়েছে আমার এফ, এখানে হয়ে গেছে। তাহলে কি, তাহলে আমার কি হলো? তাহলে দেখো আমার যোগান রেখাটা পরিবর্তন হলো। কি হলো? যোগান রেখাটা পরিবর্তন হলো। আগে আগে আমার যোগান রেখা ছিল এখানে, সেটা সরে গিয়েছে এখানে। তাহলে এটা যে সরে গেল, এই পরিবর্তনটাকে আমরা বলে থাকি যোগানের পরিবর্তন। যোগানের পরিবর্তন, এটা মেনলি যারা তোমরা কলেজে পড়ছো তাদের জন্য ইম্পর্টেন্ট, ক্লাস 12 এর জন্য নট ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমাদের এই হয়ে গেল চাহিদা এবং যোগানের চ্যাপ্টার। আশা করি খুবই ইজিতে তোমাদের বোঝাতে পেরেছি এবং খুবই ইজি ভাবে তোমাদের পড়াতে পেরেছি। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এখান থেকে 6 to 8 মার্কস তোমাদের কোশ্চেন আসবে। তো বেস্ট অফ লাক, তোমরা আরো ভালোভাবে যেগুলো বুঝতে পারোনি সেখানে রিমাইন্ড করে রিপ্লে করে দেখো, সেগুলোকে আরো বুঝতে পারবে। থ্যাংক ইউ।